রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করতে এই উদ্যোগ শক্তি হিসেবে কাজ করবে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে বিশ্বের নারী, রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের 7ম অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা অর্জনে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এতে নারী ক্ষমতায়নে উপদেষ্টা বোর্ড গঠনের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগকে স্থানীয়করণ করা জরুরি। সেই সঙ্গে বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলিকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এদিকে কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভভেনের সঙ্গেও বৈঠক করেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক হয়। বৈঠক দ্বিপক্ষীয় বিষয়ে নিয়ে সরকার প্রধানদের মাঝে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৭৬তম অধিবেশন। এবারের অধিবেশনে মূল আলোচ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে কোভিড-19 এবং বৈশ্বিক জলবায়ু। উদ্বোধনী ভাষণে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনা মোকাবিলায় টিকার সুষম বন্টন হয়নি বলে হতাশা ব্যক্ত করেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে আর শীতল যুদ্ধ চায় না। বিশ্বের ঐক্যের ওপরও জোর দেন তিনি। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর কারণে গেল বছর জাতিসংঘের ৭৫তম অধিবেশন অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি, কিন্তু এবারের চিত্র ভিন্ন। ভাইরাসের প্রকোপ কমায় এবং বেশিরভাগ দেশেই টিকাদান কর্মসূচি কার্যকর হওয়ায় নিউ ইয়র্কের জাতিসংঘ কার্যালয়ে রাষ্ট্র ও সরকার প্রধানরা এবার হাজির হয়েছেন সশরীরে। জাতিসংঘের ৭৬তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয় মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ভাষণের মধ্য দিয়ে। করোনা মোকাবেলায় টিকার অসম বন্টন হয়েছে উল্লেখ করে গুতেরেস একে অনৈতিক ও অশ্লীল বলে ব্যাখ্যা দেন। বিশ্ববাসী এ বিষয়ে ফেল করেছে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এই প্রলয়ঙ্করী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতাদের সজাগ হতে হবে। অবিশ্বাস ও ভুল তথ্যের ঢেউ মেরুকরণ তৈরি করছে, যা শীতল যুদ্ধের ভয়াবহতার চেয়ে কম হবে না। At the same time, another disease is spreading in our world today. উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বক্তব্য রাখেন আরো কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান। বাইডেন জানান, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শীতল যুদ্ধ চায় না। চীনের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত করেই একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যারা এগিয়ে আসবে তারা ভিন্ন মতাবলম্বী হলেও বর্তমানে এই সিদ্ধান্তমূলক দশকে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র নিরলস কূটনীতির এক নতুন যুগের সূচনা করেছে। ৭৬তম এ অধিবেশন চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও চলবে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে অন্যান্য প্রসঙ্গ। ই ভ্যালি, ই অরেঞ্জ সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণার পর গ্রাহকের আস্থা সংকটে গোটা ই কমার্স খাত। এতে ক্ষতির মুখে পড়েছেন পুরনো উদ্যোক্তা, মাঠ পর্যায়ের সেলার ও ডিস্ট্রিবিউটররা। উদ্যোক্তারা ও বিশ্লেষকরা বলছেন, যারা গ্রাহকের সাথে প্রতারণা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনা গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব। এছাড়া ই কমার্স নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও এ খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরানোর পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এছাড়া ই অরেঞ্জ, ধামাকা সহ নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেপে ওঠে। সম্প্রতি এজন্য আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ই কমার্স খাত। বেশি দামে বিক্রির আশায় এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসেছেন অনেক গ্রাহক, যার প্রভাব পড়ছে পুরনো উদ্যোক্তা ও বিক্রেতাদের উপরও। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে আস্থার সংকট হচ্ছে, অনেক সেলার আছে যারা অল্প পুঁজি নিয়ে ওখানে ইনভেস্ট করেছে, মানে তাদেরকে প্রোডাক্ট গুলো দিয়েছে, তারা এখান থেকে পেমেন্টটা পায় নাই, সো তাদের পুঁজি সংকট হয়েছে। তারা এখন ধরেন দারাজের প্ল্যাটফর্মে প্রোডাক্ট দিবে, কিন্তু তার সেই পুঁজিটা নাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সময় এসেছে ই কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে, এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে, যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। লিগ্যাল অ্যাকশন, ট্রানজাকশন অ্যাকশন সবকিছু সমভাবে যদি সমান তালে চলে তাহলে অ্যাকশন নেওয়াটা অনেক এখানে প্রফেশনালদেরকে ঢুকাতে। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন ১৬০০ ছাড়িয়েছে। শুধু নীতিমালা ও আইনের দুর্বলতার সুযোগ নিয়ে ই অরেঞ্জ গ্রাহক ও সরবরাহকারীদের কাছে ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু এসব টাকা ফেরত দিচ্ছে না। বহুল আলোচিত ই ভ্যালিও নিয়েছে গ্রাহকদের কাছ থেকে ১০০০ কোটি। আমাদের যে সমস্ত জায়গায় সংস্কারের প্রয়োজন আছে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা সংস্কারের কাজগুলোতে হাত দেওয়া। ই কমার্সের যে বিজনেস তার মূল জায়গাটা হলো ট্রানজাকশনটা হয় কিন্তু ম্যাক্সিমাম অনলাইনে, সেখানে পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক যদি মনিটরিং করে দেখা যাবে এই ধরনের বারবার এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। গেল ২ মাসে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে অন্তত ৬,০০০। ইভ্যালি ও ই অরেঞ্জ ছাড়া আইনি পদক্ষেপ নেই জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ধানমন্ডি থানার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। তবে রাসেলের স্ত্রী শামীমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। বিস্তারিত হাবিবুল ইসলামের রিপোর্টে। ৩ দিনের রিমান্ড শেষে ই ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আদালতে নেওয়ার দিন থাকায় মঙ্গলবার সকাল থেকেই আদালত পাড়ায় জড়ো হন গ্রাহক ও বিনিয়োগকারীরা। তারা রাসেল ও শামীমার মুক্তির দাবিতে মানববন্ধন করেন। পরে পুলিশের বাধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। বেলা ১:৩০টার দিকে রাসেল ও শামীমাকে আদালতে হাজির করা হয়। জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। অন্যদিকে ধানমন্ডি থানায় আরেক গ্রাহকের করা প্রতারণার মামলায় তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে ইভ্যালির সিও রাসেলকে ১ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত, আর চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল আয়ুষ সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে ১ দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, আর যে নাসরিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর এবং উভয়ের জামিন আবেদন নামঞ্জুর। লাখ লাখ মানুষের সাথে পণ্য বিক্রির নামে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি আসামি পক্ষের আইনজীবীরা। মূল ঘটনা যেটা সেটা তদন্ত করার জন্য, সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য রিমান্ডের প্রয়োজন। গেল ১৯ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান রাসেল ও তার স্ত্রী শামীমা সহ ২০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আরও ২ মামলায় জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন। গুলশান থানার বিদেশি মদ উদ্ধার এবং পল্লবী থানার প্রতারণা সংক্রান্ত পৃথক ২ মামলায় আদালত আসামি হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন। তিনি এখন গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আছেন।
সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী শ্রমিকদের বিদেশ যেতে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের জায়গা পাওয়া যাচ্ছে না বিমানবন্দরে। এ নিয়ে সমন্বয়হীনতায় দুই মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলছেন, বিমানবন্দরের পার্কিংয়ে ল্যাব তৈরি হতে সময় লাগবে বলে টার্মিনালের ভেতরে আরটিপিসিআর ল্যাব দিয়ে আপাতত করোনা পরীক্ষা হোক। আর বিমানবন্দরে ল্যাবের জন্য জায়গা খুঁজে বের করা স্বাস্থ্যমন্ত্রীর কাজ নয় বলে জানিয়েছেন জাহিদ মালেক। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী শ্রমিকদের করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। সিভিল এভিয়েশনের নির্ধারিত পার্কিং লটে ল্যাব স্থাপন সময় সাপেক্ষ বলে পরে টার্মিনালের ভেতরে জায়গা নির্ধারণ করেন দুই মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন হওয়ার আগ পর্যন্ত কাজ চলবে টার্মিনালের অভ্যন্তরে আরটিপিসিআর ল্যাব দ্বারাই। আজকে মোটামুটি আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে যারা যারা অফার দিবে বা যারা যারা কমিটমেন্ট করবে তাদের আমরা র্যাপিড পিসিআর আমরা বসাবো। তো আমরা ওদেরকেও বলবো কি আসেন, নিয়ে আসেন। আরটিপিসিআর দিয়েই শুরু হবে, আর বাকিটা পরে দেখা যাবে। পরিদর্শন শেষে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বিমানবন্দরের ল্যাবের জন্য জায়গা খুঁজে দেয়া তার কাজ নয়। ল্যাবের জায়গাও দেখিয়ে দেওয়া হয় না যেখানে ল্যাব বসাবে। আজকে সেটা আমরা সবাই মিলে সমাধান করে দিয়ে আসলাম। আজকে ল্যাব যে আমি নিজে দেখা, মন্ত্রী যে ল্যাবের কোন জায়গায় ল্যাব বসবে এটা দেখার কথা না। এরই মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে 7টি প্রতিষ্ঠানকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যে আরটিপিসিআর ল্যাব বসাবে তা অনুমোদন বিষয়ে যোগাযোগ করতে হবে সিভিল এভিয়েশনকেই। সকলকে ধন্যবাদ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। 6.5 মাস পর দেশে করোনা শনাক্তের হার 5-এর নিচে নামলো। এর আগে এর চেয়ে শনাক্তের হার কম ছিল গেল 7 মার্চ। গতকালের মতো আজও 26 জনের মৃত্যু হয়েছে, যা প্রায় 4 মাসের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশের সবাইকে টিকা কার্যক্রমের আওতায় এনে সংক্রমণের হার নিয়ে আসতে হবে শূন্যের কোটায়। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে আসে। চলতি বছরের শুরুতেও করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণেই ছিল। তবে গেল মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়তে থাকে। সরকারও পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সিদ্ধান্ত নেয়। কিছুটা সুফল মিলে। শনাক্ত কিংবা মৃত্যুর হার কমায় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সারা দেশের স্কুল কলেজ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 201 দিন পর 21 সেপ্টেম্বর করোনার সর্বনিম্ন সংক্রমণের হার রেকর্ড করা হয়েছে, যা 5% নিচে। আমাদের এই কমার হারটা আরো কমাতে হবে এবং আমাদের এই মৃত্যুর হারটা আরো কমাতে হবে এবং ঠিক আমাদের হারটা, এই সংক্রমণের হারটা আমাদের আরো কমিয়ে আনতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রমণের হার নিয়ে আসতে হবে শূন্যের কোটায়। সেই প্রেক্ষাপটে আমাদের যানবাহন, গণপরিবহন, দোকানপাট, শিক্ষাঙ্গন সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং জনসাধারণকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। এই ভ্যাকসিনেশনের ধারাবাহিকতা চলতে থাকলে এবং সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে সংক্রমণ আরো কমে আসবে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 27,277 জন। নতুন করে 1,562 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,45,800 জন। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতি। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 246 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই 211 জন ও ঢাকার বাইরের হাসপাতালে 35 জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,222 জন।
তাদের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 59 জনের মৃত্যু হয়। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1031 রোগী ভর্তি আছে। দেশে কেউ ভালো নেই দাবি করে সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসে বিএনপির হাইকমান্ড। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল। এর আগে দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক হয়। ফখরুল বলেন, বাংলাদেশে কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত, তারা উৎপাদিত পণ্যের মূল্য পায় না। ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব নিজেদেরকে সংগঠিত করে ঐক্য সৃষ্টি করা, এর কোনো বিকল্প নেই। যারা কৃষক দল অতীতে করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে যেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং সবাইকে নিয়ে যেন কাজ করা হয়। তারা এই দেশে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানোর জন্য তারা তাদের ভূমিকা রাখবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক বাহক। বলেন, বিএনপি চর্চা করে দ্বৈত নীতি, কারণে তাদের প্রার্থীদের ওপর ভোটারদের আস্থাহীনতা তৈরি হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক বাহক এবং রক্ষক। যে দলের মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যান না, অথচ জনগণের অধিকারের কথা বলেন, এ থেকে বোঝা যায় তাদের কথাও কাজে মিল নেই। সংবাদে একটা বিরতি নিয়েছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। 15 দফা দাবিতে সারা দেশে পণ্যবাহী পরিবহন শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। গতকাল সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। 72 ঘন্টায় কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও বন্দর থেকে পণ্য নিয়ে গাড়ি বের হচ্ছে কম, আর বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে। আর সারা দেশে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তবে চট্টগ্রামে কর্মবিরতির শুরুতে কদমতলীতে আন্দোলনের পক্ষে বিপক্ষের মুখোমুখি অবস্থান নেন পণ্যবাহী পরিবহন শ্রমিকরা। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ অবস্থায় কিছু পণ্য পরিবহন চলছে, আবার বন্ধও আছে কিছু। তবে এই কর্মবিরতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শ্রমিক নেতাদের। এটা আমাদের কর্মবিরতি, আমরা কাজ করে খাওয়া লোক, আমাদের নিজস্ব কাভার্ড ভ্যান আছে, ট্রাক আছে এবং আমাদের ড্রাইভার আছে। ভিত্তিহীন সংগঠন, ভিত্তিহীন শ্রমিক 2-4টা নিয়ে তারা এখানে বলতেছে তারা গাড়ি বন্ধ করবে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও বন্দর থেকে পণ্য নিয়ে গাড়ি বের হচ্ছে কম। তবে বেনাপোল স্থলবন্দরে সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। বেনাপোলে লোড কার্যক্রম, মালামাল লোডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে শ্রমিকরা অলস সময় কাটালেও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। রাজশাহীতে সকাল থেকে শ্রমিকদের একাংশ পণ্য পরিবহন করেনি, তবে কিছু কিছু ট্রাক পণ্য নিয়ে গেছে। তাদের 15 দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। হঠাৎ করেই চলতি বছর থেকে আমাদের এই ট্যাক্সগুলি দ্বিগুণ হারে নেওয়া হয়েছে, 24,000 টাকা। এতে মালিক পক্ষ আমরা মনে করছি এটা হয়রানির শিকার হচ্ছে আমরা নিজেদের চাহিদার কারণে। কারণ এগুলা এই যে 15টা দাবি দেওয়া হয়েছে, এই দাবি বাস্তবায়নের জন্য এরা কর্মবিরতি পালন করছে। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জেও। তবে সোনা মসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর মিরপুর 14 ভাসানটেক সড়ক 2019 সালে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 120 ফিট এই রাস্তা ফুটপাত সহ নির্মাণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
নির্মাণের পরপরই এই সড়কের অন্তত ৮০% ফুটপাত অবৈধ দখলে চলে গেছে। শুধু তাই নয়, কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে সড়কের ৭০% দখল করেছে অবৈধ দখলদাররা। ফলে সকাল কি সন্ধ্যা সব সময় যানজট লেগেই থাকে এই সড়কের বিভিন্ন পয়েন্টে। কিন্তু এসব অনিয়মের দায় নিতে নারাজ স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর মিরপুর 14 নম্বর 2 ভাসানটেক সড়ক। হরেক রকম দোকান, গাড়ির গ্যারেজ দেখে বোঝার উপায় নেই এটি 120 ফিট কোনো সড়ক। অভিযোগ আছে 2019 সালে ফুটপাত সহ এই রাস্তাটি সংস্কার হওয়ার পর থেকে এটি অবৈধ দখলদারদের কবলে। সমস্যা হলে গাড়ি যানজট হলে এখানে মানুষের চাপ থাকে। ঘন্টাখানিক পরে দেখা যাবে আপনার দিক দিয়ে জ্যাম লাগে রয়েছে, হাজার হাজার গাড়ি জ্যাম হয়ে রয়েছে। কমিশনার যদি ব্যবস্থা না নেয়, আমরা সাধারণ লোকেরা ব্যবস্থা নিয়ে কিছুই করতে পারবো না। প্রায় 1.5 কিলোমিটার রাস্তার উভয় পাশে গাড়ির স্ট্যান্ড, নির্মাণ সামগ্রীর পুরাতন মালামালের দোকান, কাঁচা বাজার এবং ভাসমান হকাররা ফুটপাতের 80% দখলে রেখেছে। জানা যায় এসব দখল বেদখল নিয়ে হয় লাখ লাখ টাকার চাঁদাবাজি। সিন্ডিকেটের কারণে এরা বসে, এরা প্রত্যেকে ভাড়া দিয়ে থাকে, প্রত্যেকে এই যে গাড়ি দেখে প্রত্যেকে চাঁদা দিচ্ছে। 10-20 টাকা নেয় ওটা লাইনম্যানে। ওই যে লাইনম্যানরা এরা মনে হয় 50 টাকা করে উঠে এলে থাকে। এমনকি কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে সড়কের প্রায় 70% গিলে খেয়েছে অবৈধ দখলদাররা। এছাড়া ভাসানটেক বাজার রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে এখানে তীব্র যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে প্রতিদিন। আমরা থানা পুলিশকেও জানিয়েছি, থানা পুলিশ অনেকবার চেষ্টা করেছে। কেন করে তারা কোত্থেকে করে কোত্থেকে ইন্ধন পাইছে শক্তি দিয়ে আমরা জানি না। অনেকের মুখে শোনা যায় যে দলীয় লোকজন তাদেরকে বসায়। দখলদারিত্বের কথা স্বীকার করে এর স্থায়ী সমাধান চান বলে জানায় সিটি কর্পোরেশন। নিত্যদিনের জন্য আমাদের যে কনজারভেন্সি বা এক্সচেঞ্জ আছে, তারা প্রতিদিন পুলিশ নিয়ে প্রতিদিন এদেরকে আটকানো খুব ডিফিকাল্ট। ভুক্তভোগীদের দাবি, দখলদারদের যারা সুযোগ করে দিচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। দখলদারদের উৎখাত করে নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত রাস্তা উন্মুক্ত করে দেওয়া হোক। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। গাইবান্ধার নারীদের তৈরি পরচুলা বা হেয়ার ক্যাপ এখন রপ্তানি হচ্ছে চীন সহ বিভিন্ন দেশে। সংশ্লিষ্টরা জানান, টাক মাথার জন্য ব্যবহার করা এসব পরচুলা তৈরি করে প্রতি মাসে 10,000 টাকা আয় করতে পারছেন নারীরা। বাড়তি আয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার খামারবোয়ালি গ্রাম 2 মাস আগে সততা হেয়ার প্রসেসিং নামের একটি কারখানা গড়ে তুলেছেন ফিরোজ কবির নামের এক ব্যক্তি। এই কারখানায় প্রশিক্ষিত নারীরা নিপুণ হাতে তৈরি করছে টাক মাথার জন্য অত্যাধুনিক ক্যাপ। নারী শ্রমিকরা জানান, হেয়ার ক্যাপ তৈরির জন্য চুল আসে চীন থেকে, আর সেই চুল দিয়ে তৈরি হচ্ছে টাক মাথায় ব্যবহারের জন্য পরচুলা। আর এখানে কাজ করে প্রতি মাসে তারা আয় করছেন অন্তত 10,000 টাকা। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। কাজটা এসে আমার একটু সাংসারিক দিক দিয়ে উপকার হয়েছে। যেখানে আমরা কাজ করে আর্থিকভাবে লাভবান হচ্ছি, আবার সাংসারিকভাবে লাভবান হচ্ছি। সংশ্লিষ্টরা জানান, এখানে তৈরি ক্যাপ প্রথমে যাচ্ছে চীনে, পরে সেখান থেকে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। হাতের কাজটা তৈরি করে গ্রাম বাংলাদেশের মেয়েদের কাছ থেকে আমরা চায়না থেকে নিয়ে যাই বিক্রি করা ওরা, আমরা শুধু তৈরি করে দিই, প্রোডাকশন করে আমরা তৈরি করে দিই করতে পারি। এ ধরনের উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বেসিকের কর্মকর্তা। বেসিক গাইবান্ধা এই ধরনের উদ্যোক্তাদেরকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে করবে। আমরা চাই তারা তাদের এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায়। এই কারখানায় বর্তমানে কাজ করছে 350 নারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারে আমন রোপণের কিছু দিনের মধ্যে ধান গাছে মাজরা পোকা ও পাতা মোড়ানো কীটপতঙ্গের আক্রমণ দেখা দিয়েছে। এতে ফসল বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। সৈয়দ বৈতুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য উৎপাদনের দিক থেকে মৌলভীবাজারে শীর্ষে রয়েছে আমন ধান। চারা রোপণের পর মাত্র সবুজ হতে শুরু করেছে ফসলি জমি। তবে মাজরা পোকা আর পাতা মোড়ানো কীটপতঙ্গের আক্রমণে বাড়ছে না ধান গাছ। তাই জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের পোকার আক্রমণ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের। মাঝে মাঝে তোমার
জানোর গুছার মাইনটা যেমন মরা দেখা যায়। আমরা ওষুধ দিতে আসি এখন তো সার দিতে পারছি না, ওষুধ দিতে আসি ভালো ওষুধ তো পাইতাম না। তোমার মাঞ্জিরা ফুকে খাইয়া তোমার এবারে ধরি ফেলাই দিরা, লামাই ফেলাই দিরা দানটারে। টানা বৃষ্টিপাতের ফলে কীটনাশক দিয়েও কমানো যাচ্ছে না পোকার আক্রমণ। তবে সাময়িক এই সমস্যায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। কীটনাশক দেওয়ার পরে যদি বৃষ্টি পড়ে তাহলে দেখা যাবে যে সেটা ঠিকমতো কাজ করবে না, কিন্তু আমরা যদি মানে প্রত্যেক জমিতে যদি আমরা নিয়মিতভাবে পার্চিংটা করি তাহলে এই পোকার আক্রমণ থেকে আমরা যথেষ্ট ভালোভাবে মুক্তি পাবো বলে আশা। চলতি মৌসুমে জেলার আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,01,235 হেক্টর। ইতোমধ্যে 70% জমিতে শেষ হয়েছে চারা রোপণের কাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। 6 ধরনের সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে সরকার। তবে যারা নতুন করে সঞ্চয়পত্র কিনতে চান শুধু তাদের জন্য প্রযোজ্য হবে এটি। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে জানানো হয়েছে যাদের বিনিয়োগ 15 লাখ টাকা বা তার বেশি তাদের জন্য সুদের হার কিছুটা কমে আসবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্রে 11.52% সুদ দেয় সরকার। যেখানে নতুন নিয়মে কেউ 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে তার সুদ হার নেমে আসবে 10.50%। তবে ডাকঘর সঞ্চয় ব্যাংক, US ডলার প্রিমিয়াম বন্ড কিংবা ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নতুন ওকাস জোট গঠনের পর সাবমেরিন চুক্তি বিতর্কে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর অন্যতম প্রধান কূটনীতিক জোসেফ বোরেল এ কথা জানিয়েছেন বলে তথ্য দিয়েছে এপি। ইইউ এর পক্ষ থেকে বলা হয়, তাদেরই এক সদস্য দেশের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। কী কারণে এমন হলো এবং কেন হলো সে ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে $4,000 কোটি সাবমেরিন চুক্তি ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। অন্যদিকে নতুন এই জোট গঠনের পর মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পেরুর হুয়াচিপা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এখন 2 মাস বয়সী 8 পেঙ্গুইন ছানা। তাদের নানা কর্মকাণ্ড দেখতে প্রতিদিনই ভিড় করছে পশুপ্রেমীরা। আর এসব পেঙ্গুইনের সংখ্যা বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চন্দ্রানী চন্দ্রের ডেস্ক রিপোর্ট। পেরুর লিমা শহরের 8টি হামবোল্ট পেঙ্গুইন ছানা নজর কাড়ছে দর্শনার্থীদের। 2 মাস বয়সী এসব পেঙ্গুইনকে দেখতে হুয়াচিপা চিড়িয়াখানায় ভিড় বাড়ছে। জুলাই মাসে জন্ম নেওয়া পেঙ্গুইনগুলো সারাদিনই কাটে খাঁচায়। ছোট ছোট পেঙ্গুইন দেখার মজাটাই অন্যরকম, ওদের দেখলেই প্রশান্তি আসে। বর্তমানে চিড়িয়াখানায় 42টি হামবোল্ট পেঙ্গুইন রয়েছে। পেরুর হুয়াচিপা চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ক্রিশ্চিয়ান এলিয়াস জানান, পৃথিবীর আলো দেখার অপেক্ষায় আছে আরো 6টি। অক্টোবরে ডিম ফুটলেই চিড়িয়াখানায় যোগ হবে নতুন সদস্য। 42 দিনের মধ্যেই বাকি ডিম ফুটে বাচ্চা বের হবে। আমরা হামবোল্ট প্রজাতির পেঙ্গুইনের সংখ্যা বাড়াতে কাজ করে যাচ্ছি। চিলি ও পেরুর উপকূলে বনাঞ্চলে বাস করে এসব পেঙ্গুইন। গবেষকরা বলছে এই দুই দেশে 2,500 থেকে 10,000 হামবোল্ট পেঙ্গুইন বাস করে। 15 থেকে 20 বছরের বেশি বাঁচে না তারা। পেরুতে হামবোল্ট প্রজাতির পেঙ্গুইনের সংখ্যা আগের তুলনায় কমতে শুরু করেছে, তাই এগুলো সুরক্ষা ও জন্ম বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে তালেবান। মঙ্গলবার ডেপুটি মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে মন্ত্রিসভায় এখনও যোগ হয়নি কোনো নারী সদস্য। এছাড়া নারীদের স্কুলে যাবার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তালেবান মুখপাত্র। রয়টার্স ও এপি থেকে প্রাপ্ত তথ্যচিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট।
আফগানিস্তানের নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের পক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরও যুক্ত করা হয়েছে। তবে এবারও মন্ত্রিসভায় যুক্ত করা হয়নি কোনো নারীকে। ভবিষ্যতে হয়তো নারীদেরও নেওয়া হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া মেয়েদের স্কুলে যাবার প্রশ্নে জানান, সরকার এ বিষয়ে কাজ করছে। সরকার মেয়েদের স্কুলে যাওয়া আপাতত বন্ধ করলেও এই সিদ্ধান্ত সাময়িক। তাদের স্কুলে যাওয়ার অনুমতি শীঘ্রই দেওয়া হবে। এছাড়া আইএসের হামলা বন্ধ করার অঙ্গীকার জানান মুজাহিদ। পাশাপাশি ইউরোপ, এশিয়া এবং ইসলামিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তালেবান মুখপাত্র। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও দ্রুত নারীদের স্কুল কলেজ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিক্ষিত নারী ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। এদিকে তালেবান শাসনে কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন আফগানরা। অনুরোধ জানান ছোটদের পাশাপাশি হাই স্কুল ও কলেজেও নারী শিক্ষার সুযোগ দেবার জন্য। উঁচু ক্লাসের মেয়েদেরও শিক্ষার সুযোগ করে দিন। বর্তমান সরকারকে আমরা যতটা ভয় পেয়েছিলাম তারা সেরকম নয়। তালেবানরা আসার পর শহরে চুরি ডাকাতি ও সন্ত্রাসী হামলা অনেকটাই কমে গেছে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস তালেবান শীর্ষ নেতাদের সঙ্গে কাবুলে দেখা করেছেন। এক টুইট বার্তায় মহাসচিব জানান, আফগানিস্তানের স্বাস্থ্য সুবিধা পরিদর্শন এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি তালেবান নেতৃবৃন্দের সঙ্গে আফগান জনগণের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছেন তিনি। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। আসন্ন বিসিবি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে চান না নাজমুল হাসান পাপন, তাই এবার দেননি কোনো প্যানেল। বিসিবির 12তম বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি দুবারের সভাপতি। পাশাপাশি আগামীতে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং যৌথভাবে টি20 ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। একে তো কদিন বাদে টি20 বিশ্বকাপ, তার উপর বিসিবি নির্বাচন। বোর্ড সভাকে ঘিরে তাই মঙ্গলবার ব্যস্ত গোটা বিসিবি। সবার জিজ্ঞাসা একটাই, নির্বাচনে থাকছে কয়টি প্যানেল? তবে সভা শেষে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, কোনো প্যানেল নয়, নির্বাচনে থাকছে সবার সমান সুযোগ। আমার কোনো প্যানেল নাই, এবার কোনো প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথম কথা হচ্ছে আমি যদি জিতে আসি, আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে, যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট। তারপর কি হবে এটা জানি না, এটা পরের উপর নির্ভর করবে। নাজমুল হাসান পাপন সভাপতি না হলে তাহলে কাকে দেখা যাবে বোর্ডের শীর্ষ পর্যায়ে? এমন প্রশ্ন করা হলে বোর্ড সভাপতি জানান, সেই আগ্রহ নাকি নেই কারোই। এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক, দে শুড চ্যালেঞ্জ, আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক। এখন তো কেউ বলেও না, দিস ইজ নট এ গুড সাইন। এদিকে সামনেই আছে আইসিসির ব্যস্ত সূচি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2024 টি20 বিশ্বকাপ আর 2027 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ডাইরেক্টলি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি। আমরা চেয়েছি যে আমরা ওটাতে পার্টিসিপেট বাংলাদেশে করা হোক, কারণ ওটাতে যে কয়টা স্টেডিয়াম দরকার সেটা আমাদের আছে। টি20টা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি কম্বাইন্ড, কারণ ওই যে পরিমাণ স্টেডিয়াম দরকার ওটা আমাদের নেই, দুইটা দেশ মিলে করা যায়। ওডিআইটা আমরা 3টা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। পেশাদার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করেছে কিংসের ফুটবলার ও কোচিং স্টাফরা। কোভিড বাস্তবতায় সীমিত পরিসরের আয়োজনে ছিল রাজধানীর একটি 5 তারকা হোটেলে নৈশভোজের আয়োজন। মৌসুম শেষ হওয়ায় ফুটবলাররা যাচ্ছেন ছুটিতে, আর জাতীয় দলের ফুটবলাররা যোগ দেবেন ক্যাম্পে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। একটি ট্রফি জয়ের আনন্দের হয় না কোনো শিরোনাম। ফুটবলে অর্থের ঝনঝনানি বা যশ খ্যাতির কাছে এই একটি ট্রফি জেতার আনন্দের পরিমাপ করা যায় না অর্থ দিয়ে। বসুন্ধরা কিংস বাংলার ফুটবলে এসেছে রাজত্ব করতে, তার বড় প্রমাণ পেশাদার লিগের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ড। লিগ শেষ হয়েছে মৌসুম। জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা বাদে বাকিরা যাবেন ছুটিতে।
দেশে ফিরবেন বিদেশি রিক্রুটরা। তার আগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে দলের নৈশভোজের আয়োজন। দিন শেষে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন সবাই মিলে। For the first time I am play in Bangladesh. এখানে আমি প্রথমবার এসেছি, আর প্রথম খেলতে এসে শিরোপা জেতাটা বাড়তি আনন্দের। সব মিলিয়ে দল হিসেবে খেলতে পারার কারণেই এমন সাফল্য এসেছে। বাংলাদেশ আমার জন্য নতুন অভিজ্ঞতা, অসাধারণ সময় কাটিয়েছি এখানে। দিন শেষে ট্রফি জয় আমার জন্য বাড়তি পাওয়া। ওভারঅল আমি মনে করি যে আমরা একটা টিম ওয়ার্ক আমাদের মাঝে ছিল অনেক ভালো। আর আমার কাছে মনে হয় আমরা আমাদের কোচিং স্টাফ বলেন, ম্যানেজমেন্ট বলেন, আমাদের মাঠে যারা কাজ করে তারা, প্লাস আমাদের কিচেনে যারা কাজ করে, সবাই মিলিতভাবে আমার মনে হয় একটা টিম ওয়ার্ক। তো আমরা সেইখানে আমার মনে হয় আমাদের সাকসেসটা আসছে। টানা সাফল্যে খুশি কোচ অস্কার ব্রুজন। দলের সবাইকে দিলেন সাফল্যের কৃতিত্ব। I'm very happy because if you go to the numbers at everything, maximum score, individual records, clean sheets, number of goals scored, numbers of goals conceded, I think that the numbers under register during this season, as I told you, were regular, consistent, and that I think is something that we should praise because the players were strong for 13 months. They might be enjoying the titles as well. Okay, thank you very much. Thank you. জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলার ছাড়া বাকিরা যাবেন ছুটিতে। করোনার কারণে ট্রফি জয়ের উদযাপনটা খুব বড় পরিসরে করেনি বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিল্পের বৈভবে শুরু হয়েছে জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার বিভিন্ন গ্যালারি জুড়ে চলছে প্রদর্শনীর 24তম আসর, যেখানে প্রায় 3 শতাধিক শিল্পী রং তুলির আঁচড়ে মেলে ধরেছেন তাদের শিল্পকর্ম। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। স্মৃতি, আবেগ, কল্পনা অথবা ভাবনা, এসব কিছুর রং হয়তো ধূসর। তাই তো শিল্পীর রং তুলির আঁচড়ে এই অনুভূতিগুলো উদ্ভাসিত হয় রঙিন প্রজাপতি রূপে। শিল্পী তো মননে যেই ক্যানভাস নাড়া দেয় মনুষ্যত্বকে, জাগ্রত করে বিবেক। ক্যানভাস রাঙিয়ে তোলা এমন 323 জন শিল্পীর 350টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শিত হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিভিন্ন গ্যালারি জুড়ে চলছে যার 24তম আসর। শিল্পী সৃষ্টিতে, শিল্পের বিকাশে এই প্রদর্শনীটি বড় ভূমিকা পালন করে আসছে। ফিজিক্যাল প্রদর্শনীর বাইরে গিয়ে আমরা ভার্চুয়াল প্রদর্শনীটা যুক্ত করেছিলাম, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই প্রদর্শনীগুলো দেখা যাবে। প্রদর্শনীর মধ্যে রয়েছে চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, মৃৎশিল্প, কারুশিল্প, গ্রাফিক ডিজাইন, স্থাপনা শিল্প, নিউ মিডিয়া আর্ট ও পারফরমেন্স আর্ট। এই সময়ে যে মানুষের আবেগ অনুভূতি, যে পরিবর্তন, হতাশা, মনোবল ভেঙে যাওয়া বা একটা আনসার্টেনিটি যাকে বলি, নানান বিষয় তো মানুষের মধ্যে কাজ করেছে, সেই রিফ্লেকশনটা কিন্তু আমরা পাচ্ছি এক্সিবিশনে। 24 সেপ্টেম্বর সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রদর্শনী। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণে সাথে থাকার জন্য ধন্যবাদ।